দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা করতে দেয়া এবং মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তাবলীগের চলমান সমস্যার সমাধানের জন্য আমরা আগেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছি। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে বরাবরই আপনারা আমাদের সহযাত্রী ছিলেন। আজকেও সবাই হাজির হয়েছেন। হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। মূল বক্তব্য শুরু করার আগে বলে রাখছি, আজকের এই সংবাদ সম্মেলনটি আমরা দুঃখ, ভারাক্রান্ত হৃদয় এবং গভীর উদ্বেগের সাথে করছি। সাধারণ তাবলীগের সাথী, সর্বোপরি দেশের ধর্মপ্রাণ মানুষের বিষয়ে আমরা শঙ্কিত। আমরা মুসলমান ও ইসলামের সম্মানের জন্য চিন্তিত। আপনাদের নিরাপত্তার বিষয়েও আমরা খুব উদ্বিগ্ন। গত 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে যে দুঃখজনক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে, সে ঘটনায় আমরা মর্মাহত। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই ঘটনাকে রাজনৈতিক আলিমগণ তাদের স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছেন। কষ্টের সাথে জানাচ্ছি, বাংলাদেশে ভ্রাতৃঘাতী ভয়াবহ সংঘাত, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সাংবিধানিক অধিকার ভুলুণ্ঠিত, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। সারা দেশে অহিংস ও শান্তিপ্রিয় তবলিগ জামাতের মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে। মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও ঘরের পর্দানশীল মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না। বিভিন্ন মসজিদে সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে। অল্প সংখ্যক পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাবলীগের সাথীদের মারধর করছে। অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, বিদেশি মেহমানদের উপরও হামলা করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, জুবাইরপন্থীগণ কয়েকটি জায়গায় সাংবাদিক ভাইদের উপরও হামলা করেছেন। এইসব নির্মম ও অতি দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে, সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছেন। এইসব বিচারহীনতার বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সব মানুষের ধর্মীয় সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়তে পারে। কোনো পরিস্থিতিতে আমাদের প্রিয় দেশ অস্থিতিশীল হোক আমরা চাই না। দেশে চরম অরাজকতা ও একটি চিহ্নিত সন্ত্রাসী মহলের ভয়াবহ জুলুম বন্ধে সরকার, প্রশাসন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, বিবেকবান সুশীল সমাজ ও জাতিসংঘ সহ সকল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করছি আমরা। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন একটি রাজনৈতিক মহলের প্রকাশ্যে ইন্ধন, উস্কানি ও মদদে টঙ্গীতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে। এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা হুমকির মুখে পড়েছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইজতেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে চলেছে। আপনারা জানেন, 20 ডিসেম্বর 2024 তারিখে ঐতিহাসিক টঙ্গীর তুরাগতীরে আমাদের পূর্ব নির্ধারিত জোর পুরানা তাবলীগের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয়, তো করার লক্ষ্যে ময়দানে কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় তাবলীগের সাথীরা ইজতেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে 36টি চিঠি দিয়েছি। জুবাইরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি। উলামা একরামকে দারুল উলুম দেওবন্দের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলীগ বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা। কিন্তু এই কথা আজ দিবালোকের মতো সুস্পষ্ট যে রাজনৈতিক অপশক্তি তাবলীগের বিতর্ক ও দ্বন্দ্ব জিই রেখে তাবলীগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে। মাওলানা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা, যে কারণে
ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতায় আসতে তৈরি হননি। তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, টঙ্গী ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাকরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে। মুফতি মুয়াজ বিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবায়েরপন্থীরা প্রচণ্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে, আদালতে রিমান্ডও নিয়েছে। এই সব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে। আমরা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়াও তাবলিগের শীর্ষ মুরব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে। পুলিশ জুবায়েরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি, যার ফলে জুবায়েরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, এমনকি এদের উগ্রতা ও নৃশংসতা থেকে জাতির বিবেক গণমাধ্যম কর্মীরাও নিরাপদ নন। এসএটিভি ও চ্যানেল 24-এর গাজীপুর জেলা প্রতিনিধিদের উপর 18 ডিসেম্বর তারিখে টঙ্গী হসপিটালে জুবায়েরপন্থীরা হামলা চালায়, যার সংবাদ ফলাফল অনেক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। গতকাল 22 ডিসেম্বর 2024 তারিখে টাঙ্গাইল জেলা প্রশাসক অফিসে লাইভ সংবাদ চলাকালীন অবস্থায় ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর জুবায়েরপন্থীরা হামলা চালায়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের আক্রমণ থেকে সাংবাদিকদের বাঁচাতে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। আমাদের জানতে ইচ্ছা করে, ধর্মীয় ফেসিবাদের এই ভয়াবহ উগ্রতার শেষ কোথায়? সাংবাদিকরাই যেখানে তাদের নৃশংস ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না, সেখানে ভিন্নমত পোষণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঢাকা সহ আমাদের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের উপর জুবায়েরপন্থীরা হামলা করতেছে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, দেশের বৃহত্তর এই জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বলতে চাই, গত কয়েকদিনে হেফাজতের নেতাকর্মীরা সারা দেশে তাবলিগের সাথীদের বাড়ি ঘরে মাদ্রাসা মসজিদে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে, তা বিভিন্ন দেশে উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতনকেও ছাড়িয়ে গিয়েছে। জুবায়েরপন্থী ও হেফাজত কর্মীদের তৈরি মব জাস্টিস বিশ্বের দরবারে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যহীনতা ও সম্প্রীতির পরিবেশকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে। এসব ঘটনার সময় প্রশাসন কোথাও মামলা নিচ্ছে না, বিচারও পাওয়া যাচ্ছে না এবং সংশ্লিষ্টরা এগিয়েও আসছে না। মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মতো শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির আমলে এই চিত্র বর্তমান সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে মারাত্মক ক্ষুণ্ণ করতেছে দেশে ও বিদেশে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, টঙ্গীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। যারা এই ঘটনার সাথে জড়িত, উস্কানিদাতা ও পরিকল্পনাকারী, তাদের বিচারের আওতায় আনা হোক, এটাই আমাদের চাওয়া। বিচার বিভাগীয় তদন্ত কমিশন এমনভাবে গঠন করা হোক যেখানে পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিরা অবশ্যই থাকবে না, থাকবেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সাবেক বিচারপতি, সুশীল সমাজ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিগণ। যেহেতু বিষয়টি বিশ্ব ইজতেমা সংক্রান্ত এবং এর সাথে বিশ্বের বিভিন্ন দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তির সম্পর্ক, কাজেই বিশ্ব ইজতেমা যদি না হয় বা সুষ্ঠুভাবে না হয়, তাহলে বিদেশি মেহমানগণ আমাদের দেশে আসবেন না এবং সরকারের সম্মান ও সুনাম সারা বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে চরমভাবে ক্ষুণ্ণ হবে। তাই সরকার ঘোষিত 7-8-9 ফেব্রুয়ারি 2025 তারিখে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের প্রস্তুতি ও বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সব রকমের সহযোগিতা আশা করছি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ইজতেমায়
জুবাইরপন্থীদের বিদেশি মেহমান ছিল 1200 জন, আর নিজামুদ্দিন অনুসারীদের মেহমান ছিল 9000-এর উপরে। এই হিসাবের বিস্তারিত প্রশাসনের কাছে আছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ গোটা জাতির কাছে স্পষ্ট করে বলতে চাই, তাবলিগের মূল ধারার কার্যক্রম দুনিয়া জুড়ে দিল্লি নিজামুদ্দিন মার্কাজ থেকেই গত 100 বছর ধরে পরিচালিত হয়ে আসছে। নিজামুদ্দিন মার্কাজের সরাসরি তত্ত্বাবধানে প্রায় 66 বছর ধরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এই নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদেরকে কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমা এবং মসজিদে মসজিদে আমল করতে বাধা দেয়া মানে মূলত দেশের দাওয়াতের মেহনত ও বিশ্ব ইজতেমাকে হুমকির মধ্যে ফেলে দেয়া। বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোটি কোটি নিজামুদ্দিন অনুসারী তাবলিগের সাথী কোনোভাবেই এই বৈষম্য মেনে নেবে না এবং নিতে পারে না। তাই আপনাদের মাধ্যমে সরকার ও গোটা জাতির সামনে আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা নিচের দাবিগুলো পেশ করছি। 1 নম্বর, তাবলিগ জামাতের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কান্দলবির অনুসারী সকল মুরব্বীদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর, মজলুম কারাবন্দী আলেমে দ্বীন মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে। 3 নম্বর, কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করে দিতে হবে। 4, তাবলিগের যে কোনো বিষয়ে হেফাজত বা জুবাইরপন্থীরা এক পক্ষের ব্যক্তিদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে। অতি দুঃখের সাথে বলছি, মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার মধ্যে আমরা এই বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত করছি। তারা বিচার বিশ্লেষণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং মীমাংসার আগেই এক পক্ষের হয়ে যেভাবে কথা বলছেন, সেসব গোটা জাতিকে হতাশ করতেছে। 5, সঠিক সময়ে আমাদের কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে আমাদের বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে ইজতেমা অনুষ্ঠান করার সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে। 6, সারা দেশে জুবাইরপন্থী ও হেফাজত কর্মীরা নিজামুদ্দিনের অনুসারীদের উপর যে জুলুম ও নির্যাতন চালাচ্ছে, সেই সবের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7, বারবার তাবলিগের সাথীদের এমন সংঘর্ষ করতে না হয় সেই জন্য রাজনৈতিক ব্যক্তি ছাড়া তাবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। 8, বিদেশ থেকে আসবেন এমন মেহমানদের ভিসা সংক্রান্ত যাবতীয় ইন্তেজাম দ্রুত সম্পন্ন করতে হবে। 9, সারা দেশে তাবলিগের সাথীদের পরিচালিত মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরীহ ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 10, যে কোনো অবস্থায় সাধারণ মুসল্লি, গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব হামলা ও উগ্রতার কাজে মাদ্রাসার অবুঝ ছাত্রদের ব্যবহার করা যাবে না। তাবলিগ জামাত বাংলাদেশ এর উলামা একরাম এবং সর্বসাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণের পক্ষে। জি, তারপরে নিজেদেরকে কেউ পন্থী বলতে নারাজ, এই বিষয়টা ক্লিয়ার করবেন। এবং তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা পরস্পরের সন্ত্রাসী ট্যাগ দিচ্ছেন, তাহলে তো আসলে উভয় পক্ষ সন্ত্রাসী হয়ে যাচ্ছে, একজন আরেকজনকে বলছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার। এক নম্বর হলো, দেখেন তবলিগের এখন তো অনলাইনের জামানা, কেউ বোকা নাই, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন, 4Gর জামানা, 5Gর জামানা। আপনারা তবলিগের যে হেডকোয়ার্টার, মূল মার্কাজ, সেটা হলো নিজামুদ্দিন। ওইখান থেকে 1924 ওই সময় এই তবলিগের কাজ শুরু হয়েছে এবং সারা দুনিয়ায় প্রায় 260টা দেশে তাবলিগের কাজ চলতেছে। এখন মূল মার্কাজ থেকে, মূল যে হেডকোয়ার্টার, ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে। তা আপনারা বলেন তাহলে মূল তাবলিগ কারা হবে? 2 নম্বর, অনেকে আছে মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, এখানে 30 জন ওস্তাদ আছে, তো এটা হলো মূল মাদ্রাসা। কিন্তু এখান থেকে আলাদা হয়ে 2-1 জন ওস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করলো। এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা? এই জন্য এইটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা, মানুষকে আক্রমণ করার জন্য কথা, যে জুবাইরপন্থী, সাতপন্থী। আমরা তো সাতপন্থী বলি না, আমরা বলি নিজামুদ্দিনের অনুসারী। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে, সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে।
আচ্ছা, আর এটার সাথে সম্পৃক্ত আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হইল নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হইল দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপরে আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার্স জোট, যারা তবলিগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোট। তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দেওলা সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা, কিছু না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা। আমাদের তবলিগের ইতিহাসে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই, আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই, গাড়ি ভাঙি নাই, তবলিগের ইতিহাস এটা নাই। কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে, সম্মেলন করতেছে, কথায় কথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে। তো এইগুলা তবলিগের সাথে, আমরা তবলিগের সাথীদের সিফতের সাথে এটা কখনোই যায় না। তো যাদের সাথে যায় এটা আপনারা বুঝে নেন কারা এটা করতেছে। আমার একটি প্রশ্ন, জি, গত মঙ্গলবার দিবাগত রাত 3:30টায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, আমি রাত 4:30টায় ওখানে পেয়ে যাই। টঙ্গী টিএনটি গেটে দেখেছি আপনাদের অনেক গাড়ি জুবাইরপন্থীরা আটকিয়েছে, সেই বিষয়টি আমি দেখেছি। কিন্তু ওই দিন বুধবার সকালে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসার কথা ছিল। আপনারা সেই বৈঠকের সিদ্ধান্তের আগে ইজতেমা ময়দানে ঢোকার জন্য প্রস্তুতি কেন নিলেন, লোডের ইজতেমা করার জন্য? আমাকে একটু মেহরবানি করে সময় দিবেন এই কথাটা বলার জন্য। এই কথাটা অনেকের কাছে সাফ হওয়া প্রয়োজন। আমাদের সরকারের সাথে মিটিং ছিল 18 তারিখ, সেটা হলো বুধবার 11টায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মণ্ডলীর সাথে। আর আমরা এই পর্যন্ত 36টা চিঠি দিয়েছি প্রশাসনকে, যা আমরা 20 তারিখে জোর করব, এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা সারা বাংলাদেশে যে ম্যাচুয়ার্ড লোক এবং তাবলিগের সাথী আকসার বেশিরভাগ আমাদের সাথে। তো সাথীদেরকে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে, কারণ ইজতেমার মাঠ এই প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা, এরপরে প্যান্ডেল তৈরি করা। আপনারা জানেন বিদেশি মেহমান আমাদের এখনও প্রায় 1500-র মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে, এই জোর করার জন্য এসেছে বা আরও আসবে। তো সব কিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে, 17 তারিখ রাতে চলে আসো, মঙ্গলবার রাতে। আমাদের ফাইসালে এটা ছিল, আমাদের যে পশ্চিম পাশে মার্কাজ, পশ্চিম পারে নদীর ওই মার্কাজের সামনে যত রাস্তা আছে এবং উত্তরাংশ আমরা ওইখানে বসে যাব সব সাথীরা, আমরা কোনো মোকাবেলায় যাব না। কিন্তু রাত 11টায় বা 11:30টার সময় আমাদের কাছে খবর আসা শুরু হইল স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওইদিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে। আমাদের সাথীদের গাড়ি বিবাড়িয়া থেকে সাথীরা আসতেছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে, এবং এই পরিমাণ আর্তনাদ আমাদের কাছে খবর আসতেছে, এবং তারা চারিদিকে আমাদের সাথীদেরকে আক্রমণ শুরু করে দিল। আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দুমাত্র আগ্রহ নাই। কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথীদের আক্রমণ হচ্ছে, এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে IUBAT যে ইউনিভার্সিটিটা, এই ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাদের, ওই মাদ্রাসার প্রায় 30 থেকে 50 জন ছাত্র উস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে। আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তোবা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখবো, 11টায় মিটিং হবে, মিটিংয়ের পরে যেটা ফয়সালা হয়, যদি সরকার আমাদেরকে এই টঙ্গীর মাঠ খালি করে দেয় আমরা ঢুকবো, আমরা ওইখানে জোর করব। কিন্তু অত্যন্ত দুর্ঘটনাবশত এটা ওনারা আমাদের উপর হামলা করলো রাত্রেবেলা, এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য, এবং যখন দেখবেন একটা মব হয়ে যায়, যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন কিছু সাথী তারা আমাদের উপর আক্রমণ শুরু করলো, ব্যাস। কিন্তু এইখানে আমি একটা কথা বলবো, প্রশাসনের কাছে এই খবর ছিল জুবাইরপন্থীরা টঙ্গীর টিন শেডে দেশীয় অস্ত্রশস্ত্র সহ এবং আশেপাশের মসজিদগুলোতে তারা একদম অস্ত্রশস্ত্র সহ তারা বসে আছে। এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে, কি পরিমাণ দা পাওয়া গেছে, টেটা পাওয়া গিয়েছে, হ্যাঁ, এবং তারা চোকা বাঁশ রেখে দিয়েছে। তো এইগুলো তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল। তা আমাদের সাথীরা যখন গেল ঘটনা ঘটে গেল। কিন্তু এইখানে একটা প্রশ্ন হইল, প্রশাসনের কাছে এই খবর ছিল, প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে এই খবর ছিল, তাহলে ওনারা কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কেন 18 তারিখের মিটিংটা একদিন আগে করলো না? যদি 18 তারিখের মিটিংটা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না। কারণ ওনারা, আপনারা জানেন, প্রশাসনের কাছে র্যাব প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, সেনাবাহিনী হোক, সবার কাছে আপনারা জিজ্ঞাসা করেন, যিনারা নিজামুদ্দিনের অনুসারী
তিনারা উশৃঙ্খল কিনা, তিনাদের আখলাক কেমন, তিনাদের আচার আখলাক কেমন। আমরা তো 7 বছর ধরে মাইর খাচ্ছি 2016 পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় 10 জন সাথীকে তারা নিহত করছে, হাজার হাজার সাথী আহত করছে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলি, এই যে 18 তারিখের ঘটনার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আক্রমণ হচ্ছে, ঘরে ঘরে গিয়ে, এবং আমাদের সাথীদের দোকানের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করতেছে। এরা বলা চলে যে এরকম একটা অবস্থা, মসজিদের মধ্যে সাথীদেরকে বের করে দিচ্ছে, মসজিদের মধ্যে মারতেছে। এইগুলো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। এই জন্য আমি এটা বলবো যে আমাদের যিনি মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আছে, উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন, মৌলানা মামুনুল হক সাহেব পাশে, জুনায়েদ আল হাবিব সাহেব পাশে, মৌলানা রবিউল হক সাহেব উনি সুরা ওই পন্থের, উনি বাম পাশে বসে এক কোনায়, কিন্তু কথা বলতেছে মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেব তো তবলিগের কেউ না, আমরা তো দেখিনি কখনো মামুনুল হক সাহেবকে তবলিগের। এবং আপনারা সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছিলেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে, তো উনি সরাসরি বলতেছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে, আমার ভাইয়েরা মামলা করুক, আমরা অ্যাকশনে যাব। এরপরে সাংবাদিকটা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা, বললেন যে আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে। সব কথা আমার ভাই, সব কথায়। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি। উনি একটা কথা বললেন সরকার, এরপর একটা কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়েরা আলোচনা করুক। তো আমার ভাইয়েরা আলোচনা করে তো সমাধান করতে পারবে না। মৌলানা মামুনুল হক সাহেব তো পারতো, ওনার যে স্ট্যাটাস ছিল, ওনার যে খানদান, বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান, আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন। কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে, উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে অকটেন ঢালছে। এখন উনি তো তৃতীয় পক্ষ, উনি তো আগুন কেন জ্বালায় রাখছে, উনি সমাধান কিভাবে করবে? জনাব বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি ভাবছিলেন যে এটা মনে হয় খুব সামান্য একটা বিষয়। এটা দুইটা কারণ হইতে পারে। এটা হইতে পারে যে উনি এই ব্যাপারে উদাসীন, যে না এটা একটা সামান্য বিষয়, এটা সমাধান হয়ে যাবে। অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে, এই কাজে সময় দিতে পারেন নাই। কিন্তু এত বড় সংঘর্ষ, এত বড় মজমা আসতেছে, প্রায় 3 লক্ষ মজমা, এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকেই জানতেন। কিন্তু আমাদের কাছে কষ্ট লাগছে, এটা 13ই ডিসেম্বর আমাদের সাথীদের উপরে হামলা হইল, গাড়ি ভাঙচুর হইল। আমাদের জনাব রেজা আরিফ ভাই, আমাদের মহিবুল্লাহ ভাই, আতর রহমান ভাই, বশির সিকদার সাহেব ওই গাড়িতে ছিল। এবং আপনারা দেখছেন ওই ভিডিও, সন্ত্রাসী স্টাইলে গাড়ি জ্বালাই দিতে যাবে, কিন্তু আমাদের টঙ্গী ডিসি সাহেব এসে এই গাড়িকে বাঁচালো, গাড়ি ছেড়ে দিল। আমাদের বশির সিকদার সাহেব মারাত্মকভাবে আহত হলো। আমরা মামলা করলাম 15 জনের নামে, এই পর্যন্ত একজনও অ্যারেস্ট হয় নাই। আমরা মামলার এই ব্যাপারে কোনো অ্যাকশনও দেখি নাই। কিন্তু যখন এই 18 তারিখ ঘটনা ঘটলো, তো আমরা মামলা করতে গেলাম, আমাদের এক সাথী মারা গেছে বেলাল ভাই, আমরা মামলা করতে গেলাম, আমাদের মামলা নিল না। আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন, আমরা অ্যাকশনে যাব। ওই দিন রাতেই মামলা হলো, আমাদের শীর্ষস্তরীয় মুরব্বীদের নামে মামলা করা হইলো, এবং মুফতি মুয়াজ বিন নূর অ্যাকশনে অ্যারেস্ট হয়ে গেল এবং ওনাকে রিমান্ডও দেওয়া হইলো। আমরা তবলিগের ইতিহাসে, বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের তবলিগের ইতিহাসে দেখি নাই তবলিগ করার কারণে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ড হয়েছে। আর 2 নম্বর হইল যে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, জি আমি একটা কথা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু হেফাজতের জন্য না, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু জুবাইরপন্থীদের জন্য না, উনি পুরা বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি অভিভাবকের চেয়ারে বসে কিভাবে একটা পক্ষ নেয়, ওনার তো উচিত ছিল যে 2 ভাই মারামারি লাগছে, অভিভাবক এসে এখন মিলমিশ কিভাবে করা যায় ওইটা চেষ্টা করা। এই জন্য আমি মহতারাম ডক্টর ইউনূস সাহেব আছেন আমাদের, উনি এখন দেশের প্রধান এবং আল্লাহ তাআলা ওনাকে দেশের জনগণের খাদেম বানিয়েছেন। আমি ওনার কাছে দরখাস্ত এবং গুজারিশ এইটা, যা আপনি যেই ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ওনারা পারবে না, কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে। এই জন্য আপনি দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বী যারা আছে ওনাদেরকে নিয়ে অতি সত্বর বসেন। আপনি যদি বসেন এই দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বীকে দিকে নিয়ে, এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না, এই সমস্যার অনেক সহজে সমাধান হয়ে যাবে। জি দেখেন, তবলিগের আমরা তবলিগের যে প্রতিষ্ঠানটা, এটা অরাজনৈতিক,
এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান। তবলিগলারা কখনো রাজনৈতিক ব্যানারেও যায় না, রাস্তায়ও যায় না, কারো বলে যে পদত্যাগও চায় না, কিন্তু আমরা কোনো শক্তির বড়াই দেখাই না। সর্বশক্তিমান তো আল্লাহ, ওহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর থেকে বড় শক্তি কারো নাই। এই জন্য ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। আমাদের সাথীরা জায়গায় জায়গায় জুলুম হচ্ছে, মারের শিকার হচ্ছে। আমরা মজলুম, তরকারি বিক্রি করে, মাছ বিক্রি করে, রিক্সা চালায় সাথীরা, এদের উপরে হামলা হচ্ছে। আল্লাহ তাআলা দেখতেছে। এই জন্য দুনিয়াতে যদি শাস্তি নাও হয়, আখেরাতে কিন্তু কেউ ছাড়া পাবে না। এই জন্য আমরা তো মজলুমের বদদোয়া হইতে বাঁচিয়া থাকিও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং মজলুমের বদদোয়া এবং আল্লাহ পাকের আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্য শক্তির বিষয় না, এটা তো বুদ্ধির বিষয় এবং দিল দিয়ে বোঝার বিষয় যে আসলে ওনারা এখন কি চাইতেছে। ওনারা চাইতেছে যে আমাদেরকে জোর জবরদস্তি করে ওনাদেরকে মানানোর জন্য, আর কিছু না। হুজুর, আপনাদের দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ, এর থেকে ভিন্ন ধর্মী যারা আছে, আমাদের ইসলামের যে সৌন্দর্য এটি কি নষ্ট হচ্ছে না? আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যদি এরকম দুই পক্ষ লেগে থাকে, তাহলে আমরা যারা সাধারণ মুসল্লি আছি, আমরা আসলে কোন দিকে যাব? মাশাআল্লাহ, ভালো কথা বলছেন। আমি অনেক জায়গায় এই কথা বলছি। দেখেন, ঘরের নোংরা কাপড় বাইরে ডোবায় ধুইতে হয় না। কেননা এটার দ্বারা হয় কি, ঘরের লোকদের বেজ্জতি হয়, ইজ্জত নষ্ট হয়ে যায়। তবলিগের এই কাজের দ্বারা এখন মানুষ, এই তবলিগের কাজটা এখন বিতর্কিত হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। সাধারণ মানুষ, আমরা যদি বিভিন্ন বাজারে গেছি, দোকানে গেছি গাছতু করতে, ভাই চলেন মসজিদে চলেন, তো এখন বলে না আপনারা হুজুর এই সমস্যা, কে সাতপন্থী কে জুবাইরপন্থী এটা দেখে না। বরঞ্চ এই তবলিগের কাজটাকে এবং ইজতেমাটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তসলিমা নাসরিন তো সরাসরি বলছে, আমরা চাই বাংলাদেশে কোনো ইজতেমা না হোক। এখন আমার তো মনে হয় যারা এই তবলিগের পিছনে ষড়যন্ত্র করতেছে এবং তবলিগের কাজটাকে বিতর্কিত করতেছে, তারা তো চাচ্ছে বাংলাদেশের তাবলিগ বন্ধ হয়ে যাক, বাংলাদেশে ইজতেমা বন্ধ হয়ে যাক, এই পরিমাণ বিদেশি মেহমান আসে সব বন্ধ হয়ে যাক। আর সবচেয়ে দুঃখের কথা হইল এটা, বাংলাদেশ মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ, হয়তো একটু কলম রাখলে ওইখানে যতটুকু জায়গা, সারা দুনিয়াতে প্রায় 260টা দেশের লোকজন সবাই বাংলাদেশে কি হচ্ছে এটা খোঁজ খবর রাখতেছে। এবং বাংলাদেশের মান সম্মান অত্যন্ত কমতেছে, বিশেষ করে ওলামাদের মান সম্মান। ওলামা একটা ব্যাপারে একটা ব্যাড রিফ্লেক্ট, একটা ব্যাড মেসেজ সারা দুনিয়া যাচ্ছে। এই জন্য এটা আমাদের কাম্য না। আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক।